ছেলে মানুষ রবীন্দ্রনাথের কথা। আমার ছেলেবেলা। রবি ঠাকুরের নিজের লেখা তার শৈশবের স্মৃতিচারণা। সাল 1861। উত্তর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তার জন্ম। তখন শহরে ছিল না বাস, ট্রাম বা মোটর গাড়ি, ছিল না ইলেকট্রিক আলো, ছিল না মানুষের ব্যস্ততাও। পরিবার তখন বাবা মা আর সন্তানদের নিয়ে সীমিত ছিল না। বাড়ি ভরা ছিল লোক, আপন পর তার ঠিকানা নেই। নানা মহলের চাকর দাসদাসীর নানা দিকে হই হই ডাক। সামনের উঠোন দিয়ে প্যারিদাসী ধামা কাঁখে বাজার করে নিয়ে আসছে তরি তরকারি। দুখান বেহারা বাঁক কাঁধে গঙ্গার জল আনছে। বাড়ির ভিতরে চলেছে তাঁতিনির নতুন পেরে শাড়ির সওদা করতে। মাইনে করা যে দিনু শ্যাকরা গলির পাশের ঘরে বসে হাঁপড় ফোঁস করে বাড়ির ফরমাস খাটত, সে আসছে খাতাঞ্চি খানায় কানে পালকের কলম গোজা কৈলাস মুখুজ্জের কাছে পাওনার দাবি জানাতে। উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধুনুরি। বাইরে কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল দারোয়ান লুটোপুটি করতে করতে পুস্তির প্যাঁচ কষছে। চটাচট শব্দে দুই পায়ে লাগাচ্ছে চাপড়, ডন ফেলছে 20-25 বার ঘন ঘন। ভিখিরির দল আসছে বরাদ্দ ভিক্ষার আশা করে। এই হলো পরিবেশে বালক রবীন্দ্রনাথের বড় হয়ে ওঠা। আমরা ছোটরা যেমন গল্প শুনতে ভালোবাসি, সুযোগ পেলেই তিনিও শুনতেন দাসী, ভৃত্য বা বাড়িতে আসা কারোর থেকে। তখন তার বয়স 7 বা 8 বছর। তার ঠাকুমাদের আমলের পুরনো পালকিখানা তখন বাতিল পড়ে থাকতো খাতাঞ্চিখানার বারান্দায়। সেই পালকিখানার ওপর বালক রবির ছিল বড় টান। যাদের তত্ত্বাবধানে তিনি থাকতেন, ছুটির দিনে দুপুরবেলা তারা যখন নিদ্রা যেতেন, একলা রবি পালকির দরজা বন্ধ করে হারিয়ে যেতেন তার কল্পনার দেশে। কল্পনার দেশে কখনো তিনি যেতেন ঘন বনের ভেতর দিয়ে, হতো বাঘের সাথে মোকাবিলা, বন্দুক চলত দুম। আবার কখনো তার শিশু মনের কল্পনা শক্তিতে পালকিখানা হয়ে উঠত ময়ূরপঙ্খী, ভেসে চলত সমুদ্রে। ঝড় উঠত, ঢেউ উঠত ফুলে, মাঝি মাল্লারা চিৎকার করে উঠত, সামাল সামাল, ঝড় উঠল। তিনি দেখতে পেতেন আব্দুল মাঝিকে। শুনব আব্দুল মাঝির গল্প। গল্প পাঠে কাহন দত্ত। আব্দুল মাঝি। ছুঁচলো তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি। সে দাতাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গেছে। হঠাৎ এলো কাল বৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডুবে ডুবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়লো জলে, সাঁতরে উঠলো চড়ে, কাঁচি ধরে টেনে তুললো তার ডিঙি। গল্পটা এত শিগগিরই শেষ হল। আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবলো না, অমনি বেঁচে গেল। এ তো কোনো গপ্পই নয়। বারবার বলতে লাগলো। তারপর সে এক কাণ্ড দেখি, এক নেকড়ে বাঘ, ইয়াক তার গোপ চোরা। ঝড়ের সময় সে উঠেছিল ওপারের গঞ্জের ঘাটের পাকুড় গাছ। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়লো ভেঙে পদ্মায়। ভাগ ভায়া ভেসে যায় জলের তরে। খাবি খেতে খেতে উঠলো সে চড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার দমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ থেকে নাল ঝরতে লাগলো। বাইরে ভেতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু সে আব্দুলকে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনে 2 পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে, ততই ফাঁস আটকিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাথে। নদীতে বান এসছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাটাকে দিয়ে গুণটা নিয়ে নিলাম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে পেটে দি দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিল। তারপরের কার কথা আর জিজ্ঞাসা করো না বাবা, জবাব মিলবে না।
আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আবুদুল বললে, জলের ওপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসছে। বন্দুক থাকলে মোকাবেলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা এলো। একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি যাচ্ছে, তার ছাগল ছানা পাশে বাঁধা। কখন নদী থেকে উঠে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চললো। বেদিনী একবারে লাফ দিয়ে বসলো তার পিঠের উপর, দাঁত দিয়ে ওই দানো গিটকিটির গলায় পোঁচের উপর পোঁচ লাগাতে লাগলো। ছাগল ছানা ছেড়ে দিয়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপর? আব্দুল বললে, তারপরের কার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে।